বড় ভূমিকম্পের পর মাটির নিচের ফাটল স্থিতিশীল হতে কিছুটা সময় নেয়, আর সেই কারণেই হয় ছোট ছোট কম্পন। শনিবার হওয়া 3টি ভূমিকম্পই আফটার শক। এগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকায় ভূতত্ত্ববিদরা বলছেন পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাচ্ছে। এখনই বড় ভূমিকম্পের আশঙ্কা কম, তবে টেকটনিক প্লেটগুলোর ঘর্ষণের কারণে বড় মাত্রার ভূমিকম্পনের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আতঙ্কগ্রস্ত না হয়ে সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধি আর সরকারকে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ ও আশেপাশে আশঙ্কাজনকভাবে বাড়ছে ভূমিকম্প। 3 দিনে 5টি ভূমিকম্পের মুখোমুখি দেশ। 2022 সাল বাদে গত 5 বছরে ক্রমান্বয়ে বেড়েছে এর সংখ্যা। বাংলাদেশে ভূমিকম্প উৎপত্তি জোন 2টি। একটি ডাউকি ফল্ট জোন, যা ময়মনসিংহ সিলেট হয়ে ভারতের করিমগঞ্জের দিকে গেছে। আরেকটি সাবডাকশন জোন, অর্থাৎ ইন্ডিয়ান ও বার্মা প্লেটের একে অপরের দিকের সংকোচন। এর বাইরে আছে বেশ কয়েকটি ফল্ট জোন। এই জোনে ছড়িয়ে আছে সাব ফল্ট জোন। বার্মা প্লেটের নিচে তলিয়ে যাচ্ছে ইন্ডিয়ান প্লেট। ইন্ডিয়ান ও বার্মা প্লেটে চাপের কারণে মধুপুর ফল্ট জোনে 5.7 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হয়েছে শুক্রবার। শনিবার আরও 3টি কম্পন হয়। 3টি আফটার শক বলে ধারণা ভূতত্ত্ববিদদের। আরও কিছু আফটার শকের সংখ্যা প্রকাশ করছেন তারা। সেগুলো উত্তর দক্ষিণের দিকে হতে পারে। জানান, সাবডাকশন জোনে চাপ জমতে জমতে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে কোনো সময় শক্তিশালী কম্পন ঘটতে পারে। ছোট ছোট ফল্টগুলোতেও আর্থকুয়েক সংঘটিত পারে। তো এই ফল্টগুলো যদি আর্থকুয়েকের ইপিসেন্টার হয়, তাহলে যেহেতু এই ফল্টগুলো খুব বড় মাপের নয়, তাহলে এই জায়গাগুলোতে বড় মাত্রা আর্থকুয়েক সংঘটিত নাও হতে পারে। ভালো দিক হলো যে আফটার শকগুলো মেন শককে অতিক্রম করবে না, সুতরাং এর চেয়ে বড় ইভেন্ট সামনে আসবে না বিধায় আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। 2-3 দিন গ্যাপ দিয়ে যদি আরও এটা হতে থাকে, তাহলে বুঝবো যে এটা এখন খুবই সক্রিয় এবং ওই যে শক্তিটা বিপুল পরিমাণে ওটা বের হওয়ার চেষ্টা করছে। তো এটা হচ্ছে আমাদের জন্য, সেই জন্য সতর্ক থাকতে হবে। কিন্তু প্রেডিক্ট করতে পারবো না যে কখন আর্থকুয়েকটা হবে। আমরা ফোরকাস্ট করতে পারি যে হ্যাঁ, এই এলাকায় আনুমানিক এরকম সময় আজ হতে পারে, আগামী 50 বছর পরেও হতে পারে, তাই না? কিন্তু এটা হতেই হবে, এই ভূমিকম্প হতেই হবে, শক্তি বের হতেই হবে, এর কোনো বিকল্প ব্যবস্থা নেই। ভূমিকম্প প্রবণ না হলেও ভূমিকম্পের শীর্ষ ঝুঁকিতে বাংলাদেশ, এর মধ্যে ঢাকা উচ্চমাত্রার ঝুঁকিতে। তাই আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সমালোচনা করেন ভূমিকম্প নিয়ে সরকারের নিষ্ক্রিয়তার। উৎস কোথায় এটা জানতে হবে এবং ওই উৎস থেকে কি পরিমাণ ভূমিকম্পের শক্তি, মানে কি রিক্টার স্কেলে কত বেরোতে পারে এবং তার ফলে ভূপৃষ্ঠের উপর ঝাঁকুনি কেমন হতে পারে, এইগুলা বিবেচনা করে আমার তাহলে ওই বিল্ডিং কোডটা করতে হবে। আমি সোফা সেটের নিচে চলে যাব বা বিমের নিচে যেয়ে দাঁড়াবো বা দুটো দেয়ালে কর্নারে দাঁড়াবো। ভারী জিনিস আলমারি যদি থাকে সেখান থেকে দূরে থাকবো। ভূমিকম্পে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয় ভীতির কারণে। প্রকৃতিকে নিয়ন্ত্রণ করা না গেলেও জানমালের ক্ষতি কমাতে সচেতনতার বিকল্প নেই। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। জুতোটা মশা ও মানুষের, মানুষ মশা মারছে, মশা ও মানুষ মারছে, তাতে যেন ধরাশায়ী মানুষই। শুধু এডিস মশার কামড়েই দেশে গত 2 দশকে মৃত্যু হয়েছে 3,500 মানুষের। মৃত্যুর খাতায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। এডিস মশার প্রাণঘাতী হয়ে ওঠার তথ্য জানাচ্ছেন সহকর্মী হাসান মিসবাহ। 2 বা 3 মিলিমিটারের এক পতঙ্গ মশা। দেশে 100-র বেশি প্রজাতি আছে। সবচেয়ে ভয়ঙ্কর এডিস। একটি এডিস একবারে ডিম পাড়ে 100 থেকে 150। কিছুটা লম্বা আকারের ডিম, মাইক্রোস্কোপ ছাড়া খালি চোখে দেখা কঠিন। প্রকৃতিতে বেঁচে থাকে 1 থেকে 2 বছর। পানির সংস্পর্শ ছাড়া এডিসের ডিম ফোটে না। উপযুক্ত পরিবেশে 2 দিনে ডিম থেকে বের হয় লার্ভা। 5 থেকে 7 দিন লাগে লার্ভা থেকে পিউপা হতে। একই সময় পর পিউপা থেকে হয় পূর্ণাঙ্গ মশা। একটি মশা বাঁচে 15 থেকে 40 দিন। নারীর তুলনায় পুরুষ মশা কম বাঁচে। পুরুষ মশা কামড়ায় না। মশার খাবার ফল ও ফুলের রস। ডিম পাড়ার আগে প্রোটিন ও আয়রন পেতে রক্ত খায় শুধু নারী মশা। মশা থেকে ছড়ায় 8টি রোগ: ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ওয়েস্ট নাইল, ফাইলেরিয়াসিস ও জাপানি এনকেফালাইটিস। মশা কামড় দিলেই রোগ হয় না, বহন করতে হয় সেই রোগের জীবাণু। আক্রান্ত ব্যক্তির শরীর থেকেও জীবাণু পায় মশা। আবার জীবাণুবাহী মশার কামড় থেকেও জীবাণু যায় মানবদেহে, যা সুপ্ত থাকে 3 থেকে 5 দিন।
মশা এবং মানুষের যে যুদ্ধ, সেটা আমি যদি বলি যে একটা এন্ডলেস জার্নি। অ্যাজ এ হিউম্যান বিইং হিসেবে আমরা যত টেকনিক অ্যাপ্লাই করছি বা নতুন নতুন ইনোভেশনের দিকে যাচ্ছি ফর দেয়ার সাপ্রেশন, তারাও কিন্তু ক্লাইমেটের সাথে, এনভায়রনমেন্টের সাথে এবং আমাদের যে বিহেভিয়ারাল প্যাটার্নের সাথে দে আর অলসো চেঞ্জিং দেয়ার প্যাটার্ন। আচ্ছা, পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী প্রাণী কি? বাঘ, সিংহ, হায়েনা বা সাপ? কোনোটিই না। আফ্রিকা সাফারিজের করা 20টি প্রাণঘাতী প্রাণীর তালিকায় প্রথম নামটি মশা। বিশ্বজুড়ে বছরে 7 থেকে 10 লাখ মানুষ মারা যায় মশার কামড়ে, অথচ মানুষ মশার চেয়ে 400 গুণ বড় আর ওজনে 30 লাখ গুণ ভারী। তবুও মানুষ যেন অসহায় ছোট্ট এই পতঙ্গের কাছে। আর বাংলাদেশেও এই মশার কামড়ে এবছর মারা গেছে 350 জনের বেশি। 2023 সালে এক বছরেই সর্বোচ্চ 1700 জনের মৃত্যু হয়। বিজ্ঞান আর গবেষণায় মানুষ অনেক এগিয়ে গেলেও মশার কামড়ে মৃত্যু থামানো যাচ্ছে না। পৃথিবীতে আর কোনো পতঙ্গ নেই যে এত বেশি রোগ ছড়ে একসাথে। মশাই একমাত্র পতঙ্গ যে সবচেয়ে বেশি মানুষের সবচেয়ে বেশি প্যাথোজেন ক্যারি করে বা বহন করে এবং সবচেয়ে বেশি মানুষের জীবন হরণকারী। এদিকে মশা ছড়িয়েছে দেশের প্রত্যন্ত এলাকাতেও, ফলে আগামী কয়েক বছর এডিস মশার কামড় অর্থাৎ ডেঙ্গুতে মৃত্যু আরও বাড়তে পারে। সেই ডাইনোসর যুগের কথা, তখন মশাও ছিল। কালের বিবর্তনে হারিয়ে গেছে ডাইনোসর, কিন্তু এখনও টিকে আছে মশা। আর এই মশার সঙ্গেই এখন যুদ্ধ মানুষের। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং অপরিকল্পিত নগরায়ন যত বাড়বে, মশা ও মানুষের এই যুদ্ধ ততদিন চলতেই থাকবে, আর তাতে প্রাণহানি বাড়বে মানুষের। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রের মানসিকতা পরিবর্তন না হলে সাংবাদিকদের হয়রানি বন্ধ হবে না বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে সিজিএস এর গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, শুধু আইন বাতিল করলেই চলবে না, আগামী সরকারকে নিবর্তনমূলক আচরণ থেকেও সরে আসতে হবে। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সাংবাদিকদের ন্যারেটিভ পরিবর্তন করতে হবে যেন তারা নিজেদের কণ্ঠস্বর বজায় রাখতে পারেন। এ সময় ডিজিটাল অ্যাক্টের বিষয়ে আসাদুজ্জামান বলেন, রাষ্ট্রের নাগরিক অধিকার ও সাংবাদিকদের অধিকার রক্ষায় এই আইনটি জরুরি। ভয় সংস্কৃতি যেন দেশে আর ফিরে না আসে, সে কারণেও আইনটি প্রয়োজন। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা কতটা সুরক্ষিত তাই নিয়ে প্রশ্ন তোলেন। যারাই নির্বাচিত হবেন, আশা রাখব তারা সাংবাদিকদের, স্টেক হোল্ডারদের কাছ থেকে সুনির্দিষ্ট সুপারিশ নিয়ে নাগরিক অধিকার এবং সাংবাদিক অধিকার, সাংবাদিকদের প্রফেশনাল অধিকার সুরক্ষার জন্য ব্যালেন্স অফ কনভেনিয়েন্স অ্যান্ড ইনকনভেনিয়েন্সের একটা পথ খুঁজে পাবেন। এটা সাংবাদিকরা যারা হয়রানির শিকার হয়েছেন ডিএসএ বা আইসিটি বা সিএস এর মাধ্যমে, তারা তো দাবি করতে পারেন যে তারা ক্ষতিপূরণ পাবেন, এবং অবশ্যই সেই দাবিটা শুধু এরকম সভা সমাবেশে না, তারা আদালতের কাছেও গিয়ে বলতে পারেন। শুধু সংবিধান নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধন অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে এই কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামো যেন দুর্বল না হয়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। আসিফ নজরুল বলেন, শুধু আইন মন্ত্রণালয়ে 21টি সংস্কার আনা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার হয়েছে এতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে বলে আশা প্রকাশ করেন তিনি। অনুষ্ঠানে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন। মূলত পাইলট প্রকল্প হিসেবে ঢাকা এবং চট্টগ্রাম আদালতে এই পারিবারিক আদালত চালু করা হলো। এতে ভুক্তভোগীরা অনলাইনেই মামলা করতে পারবেন। পুরো বিচার প্রক্রিয়াও সম্পন্ন হবে অনলাইনে। জনগণের সেবার কথা শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সবকিছু অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে। এটা বিশেষ করে নারী জাতির জন্য যারা নির্যাতিত এবং নানান অবিচারের শিকার, এবং যে সমস্ত শিশুরা পারিবারিক সহিংসতা
এবং বিদ্বেষের শিকার, তাদের জন্য আসলে অনেক বড় একটা বিচারের বার্তা নিয়ে এসেছে। আসন্ন সংসদ নির্বাচনে ভোট দিতে পোস্টাল ভোট বিডি অ্যাপে 6 দিনে 21,000-এর বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন দক্ষিণ কোরিয়ার প্রবাসীরা। জেলা হিসেবে ঢাকা ও আসন হিসেবে এগিয়ে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রবাসী বাংলাদেশিরা। দুপুরে 11গাঁও নির্বাচন ভবনে প্রবাসী সহ 4 শ্রেণীর ভোটারদের পোস্টাল ব্যালট ব্যবস্থাপনা নিয়ে ডাক বিভাগের সঙ্গে বৈঠক শেষে পোস্টাল ভোট বিডি অ্যাপের সবশেষ তথ্য তুলে ধরা হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনাররাও উপস্থিত ছিলেন। বর্তমানে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার দেশগুলোর 19 নভেম্বর থেকে নিবন্ধন চলছে, আর রোববার মধ্যরাতে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু হয়েছে। সব মিলিয়ে এসব অঞ্চলের 68টি দেশে প্রবাসী বাংলাদেশি ভোটারের নিবন্ধন অ্যাপে চলমান রয়েছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় প্রায় 8,000, জাপানে প্রায় 5,000 এবং দক্ষিণ আফ্রিকায় 2,500 প্রবাসী নিবন্ধন করেছেন। বিএনপি ক্ষমতায় গেলে গণমাধ্যম সংস্কার ও বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হবে, জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিডিয়া সংস্কার নিয়ে বিজেএসসি আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও জানান, সাংবাদিকরা কয়েক ভাগে বিভক্ত। এদেশের গণমাধ্যম 15 বছর ফ্যাসিবাদকে লালন করেছে বলেও উল্লেখ করেন তিনি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির প্রতিনিধিরা ছাড়াও অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন সাংবাদিকদেরকে ভিতরের রাজনীতি থেকে বের হওয়ার উপর জোর দেন। জনগণের পক্ষে প্রোপাগান্ডাহীন, গুজব, অপতথ্যমুক্ত সাংবাদিকতা হওয়া উচিত বলে মন্তব্য করেন আক্তার হোসেন। গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য ফাহিম আহমেদ রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান, গণমাধ্যমকে লেজুর বৃত্তি না জড়াতে। জানান, সমালোচনা করলে সংশ্লিষ্ট গণমাধ্যম পছন্দ করে না রাজনৈতিক দলগুলো। এরকম নীতি থাকলে গণমাধ্যম কখনো স্বাধীন হবে না বলে উল্লেখ করেন ফাহিম আহমেদ। বলেন, গণমাধ্যম ভবিষ্যতে কোনো দলের লোক হতে চায় না। স্বাধীন গণমাধ্যম আমরা দেখতে চাই এবং সেটাকে তৈরি করতে চাই। সেই জন্যে আমরা তখনই কমিট করেছিলাম যে আমরা একটা কমিশন তৈরি করব। তো কমিশন ইতিমধ্যে তৈরি হয়েছে। দুঃখের সঙ্গে আমরা জানলাম যে কমিশনের রিপোর্ট তৈরি হয়েছে, কিন্তু রিপোর্টটি কোনো আলোচনা হয়নি পরবর্তীকালে। কিভাবে বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে যে কলুষতা, সেখান থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি এবং সাংবাদিকতার ভিতরগত যে কলুষতা, সাংবাদিকতার ভিতরগত যে রাজনীতি, সেটাকে আমরা কিভাবে ঠিক করতে পারি, সেজন্য আমাদের সকলকে মিলে একটা সমন্বিত পদক্ষেপের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। যারা আপনাদের কথা বলে, আপনাদের সঙ্গে তাল মিলিয়ে চলে, তাদেরকে আপনাদের সমালোচনা করলে আপনারা ওই গণমাধ্যমকে পছন্দ করেন না। আপনি ভুল করবেন কিন্তু আপনার সমালোচনা করা যাবে না। এরকম যদি নীতি হয়ে থাকে তাহলে বাংলাদেশের গণমাধ্যম কখনোই স্বাধীন হবে না। বিএনপি বিশ্বাস করে প্রধান উপদেষ্টা একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবেন, তবে কিছু কিছু উপদেষ্টার আচরণে সেটি মনে হয় না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিও ভুক্তির দাবিতে নন এমপিও শিক্ষকদের চলমান আন্দোলনে অংশ নিয়ে এই কথা বলেন তিনি। এ সময় নন এমপিও শিক্ষকদের দাবিকে শতভাগ ন্যায়সঙ্গত জানিয়ে আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করেন রিজভী। এ সময় বর্তমান অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, এই সরকারের আচরণে মনে হয় তার গরিব শিক্ষকদের দেশের নাগরিক মনে করে না। এদিকে বিগত 23 দিন ধরে নন এমপি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তর দাবিতে আন্দোলন করছেন শিক্ষকরা। সম্মিলিত নন এমপিও ঐক্য পরিষদের ব্যানারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় 4,000 শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা আন্দোলন ও অনশন কর্মসূচি করে আসছে শিক্ষকরা। এই সরকারের অধীনে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন সম্ভব, আমাদের সে বিশ্বাস এখনো আছে ডক্টর ইউনূস সাহেবের সরকারের। কিন্তু আপনার অন্যান্য উপদেষ্টারা জনগণের স্বার্থে, জনগণের চিন্তার সাথে তাল মিলিয়ে তারা কাজ করছেন না। তারা অপাত্রে তেল ঢালছেন। আলাদা দিনে নির্বাচন ও গণভোটের প্রয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের। তাই চ্যালেঞ্জ হলেও নির্বাচন কমিশনকে একই দিনে নির্বাচন আর গণভোট করতে হবে এবং এটি যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা জানান তিনি।
নির্বাচনের বাজেট প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, তফসিল ঘোষণার পর ইসির চাহিদার ভিত্তিতে বাজেট বরাদ্দ দেওয়া হবে। এই বাজেটের সাথে অনেক কিছুই জড়িত, তাই বাজেট বৃদ্ধি কিংবা কমার ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে গণভোট ও নির্বাচন একসাথে করা হলে এতে খরচ বাড়ার ইঙ্গিত দেন তিনি। 2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে বলেন, এই ডিসেম্বরে বাজেট রিজাইভ হবে, সেটি আগামী জানুয়ারিতে রেডি করে রাখা হবে যেন পরবর্তী সরকার সেই অনুযায়ী কাজ করতে পারে। আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাদ্দের ভিত্তিতে স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ওর্ন ক্যামেরা দেয়া হবে। যথেষ্ট সাশ্রয়ী মূল্যে বডি ওর্ন ক্যামেরা কেনা হবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। এছাড়া সভায় চাল আমদানির ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। কন্টিনজেন্সি খরচ থাকতে পারে, তাই না, ইমার্জেন্সি খরচ থাকতে পারে, সেটা তো মিট করা যাবে, সেটা তাদেরও কিছু ফান্ড আছে ফাইন্যান্স মিনিস্ট্রি। অতএব নির্বাচনের ব্যাপারে কোনো চিন্তা করার দরকার নাই। বডি ক্যামেরাটা আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, বডি ক্যামেরা যেটা হবে সেটা ঠিক এখানে পারচেস কমিটি এসে ওরা একটা ডিসিশন হয়েছে, ওদের যে রেসপেক্টিভ যে এজেন্সি আছে ওদেরকে আমরা বলে দিয়েছি বাজেট যেটা আছে ওটা আপনারা ব্যবহার করেন এবং সেটা অ্যাপ্রুভ দেবে। ওরা ওদের নিজস্ব স্বচ্ছ পদ্ধতি ওরা প্রকিউর করবে। 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়েছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিন তোবগে। সোমবার সকালে তিনি ঢাকা ছাড়েন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বিদায় জানায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন সহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা। এই সফরে বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহায়তা ও ইন্টারনেট সংযোগ সংক্রান্ত 2টি সমঝোতা চুক্তি সই হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সফরে ঢাকায় আসেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেল এই দিন ধার্য করেন। সকালে কর্নেল রেদওয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 2 জন পলাতক রয়েছেন, তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। বিএনপির 2 নেতার দ্বন্দ্ব কোন্দলে উত্তপ্ত কক্সবাজার 4 সংসদীয় এলাকা। টেকনাফ উখিয়ার দলটি নেতাকর্মীরাও 2 গ্রুপের বিভক্ত। এই আসনে শাহজালাল চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর থেকে পাল্টা কর্মসূচি পালন করছে মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহর কর্মী সমর্থকরা। 2 পক্ষ পরস্পর বিরোধী অবস্থানে। দলীয় প্রার্থী ঘোষণার পর একযোগে মাঠে নামার কথা বিএনপি নেতাকর্মীদের, কিন্তু উখিয়া টেকনাফ নিয়ে গঠিত কক্সবাজার 4 আসনের চিত্র ভিন্ন। কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদুল্লাহর মধ্যে এমনিতেই দীর্ঘদিনের বিরোধ। সাবেক হুইপ শাহজাহান চৌধুরীকে প্রার্থী ঘোষণার পর দ্বন্দ্ব কোন্দল আরও চরমে। দুপক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত টেকনাফের রাজপথ। অবৈধ নমিশন এটা প্রত্যাহার করে বললে তারেক রহমান খালেদা আরো আহ্বান জানায়। এখানে 47 বছর ধরে একটি পরিবার এখানে ত্রাস সৃষ্টি করে আছে। চীনের নেতারা আছেন, ভারপ্রাপ্ত তারেক রহমান স্যারকে অনুরোধ করব আমরা উখিয়া টেকনাফবাসী যে ত্যাগীদের মূল্যায়ন করে। দলের সাধারণ নেতাকর্মীরাও 2 গ্রুপে বিভক্ত। উখিয়ার চেয়ে টেকনাফে প্রায় 50,000 ভোট বেশি। মনোনয়ন বঞ্চিত কোষাধ্যক্ষ আবদুল্লাহর বাড়িও সেখানে। বিরোধ না মিটলে ভোটে প্রভাব পড়বে বলে শঙ্কা নেতাদের। টেকনাফবাসীর যে ছাওয়া নমিনেশনটা টেকনাফে দেওয়া হোক, একটি শুধু কারণ উখিয়া উপজেলার সাথে টেকনাফ উপজেলায় 50,000 ভোট বেশি। দীর্ঘদিন একটা গ্রুপিং বলতে প্রায় 1 যুগের মতো। 1 যুগের এই গ্রুপিং আমি মনে করি এটা কেন্দ্র থেকে শুরু করে বিভাগীয় সাংগঠনিক যারা দায়িত্বে আছেন তারাও জানেন। সমস্যা মনোনয়ন ঘোষণাকে কেন্দ্র করে এটা আপনারা বসলে অবশ্যই আপনারা 5 মিনিট যদি এক টেবিলে বসেন তাহলে এটা নিরসন হয়ে যাবে। ভোটের আগে দ্বন্দ্ব নিরসনের চেষ্টায় আছেন দলের একটি অংশ। উখিয়া টেকনাফ থেকে নমিশন দেওয়ার জন্য আমরা উখিয়া টেকনাফবাসী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ উচ্ছ্বাসিত। দলীয় লোক উনি অনেক কষ্ট করেছিল,
তো শাহজাহান চৌধুরী নিজে বলতে মানে একটু ঠান্ডা হলে আমি ওনার সাথে আলাপ করে বাসায় গিয়ে আলাপ করে একটা সমাধান আনবো। মনোনয়ন বঞ্চিত মোহাম্মদ আবদুল্লাহ এই বিষয়ে কথা না বললেও সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির প্রার্থী। এখানে তো কোনো অন্য কোনো বিরোধ নাই, এগুলি তো পলিটিক্যাল বিরোধ। এটা এই দেখছেন, এই আবার মিটমাট হয়ে আমরা কাজ করতেছি একসাথে দলের জন্য। যে কূপটা এখানে আছে, এই কূপটা শিগগিরই নিরসন হয়ে যাবে, এটা আমরা পদক্ষেপ নেব। জোবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ। নরসিংদীর 5টি আসনের মধ্যে 4টিতেই এমপি প্রার্থীর ঘোষণা দিয়েছে বিএনপি। মনোনয়ন পেয়ে ভোটারদের কাছে যাচ্ছেন প্রার্থীরা। অন্যদিকে নরসিংদীর 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় বিপাকে পড়েছেন মনোনয়ন প্রত্যাশীরা। দিন দিন বাড়ছে মতবিরোধ। এই সুযোগকে কাজে লাগিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করছে রাজনৈতিক প্রতিপক্ষরা। বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত নরসিংদী 3, 2,81,000 ভোটারের এই আসনে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া। 2010 সালে আব্দুল মান্নান ভূঁইয়ার মৃত্যুর পর এই আসনে সাংগঠনিক শূন্যতার সুযোগ নেয় আওয়ামী লীগ। আগে সেই জায়গাটি ফিরে পেতে মাঠ প্রস্তুত করেছেন বিএনপির নেতাকর্মীরা। তবে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে জেলার 4টি আসনে প্রার্থী ঘোষণা করলেও নরসিংদী 3 আসনে প্রার্থী ঘোষণা না করায় দলের মধ্যে বাড়ছে মতবিরোধ। একটি সমস্যা, সেটি হচ্ছে দিন তো ফুরিয়ে যাচ্ছে। অন্য প্রার্থীরা যেমন প্রচারণায় ব্যস্ত, আমরা কিন্তু সে প্রচারণা করতে পারছি না। আমরা করছি এখন দলের প্রচারণা, শুধুমাত্র ধানের শীষের প্রচারণা করছি। একজন নমিনি হিসাবে আমরা কিন্তু প্রচার পাচ্ছি না, এতে কিন্তু আমরা একটু পিছনে পড়ে যাচ্ছি। আরও যাচাই বাছাইয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে বলে মনে করেন মনোনয়ন প্রত্যাশীরা। 31 দফা বাস্তবায়নে ঠিক কোন প্রার্থীটি উপযুক্ত, সেই জন্য আরও অধিকতর অনুসন্ধানের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে, এটাই আমরা জানতে পেরেছি। 4টা আসনে যাচাই বাছাই শেষ হয়েছে। নরসিংদী 3, শিবপুরে যেহেতু একাধিক প্রার্থী আছে, যাচাই বাছাই চলছে, তবে খুব শীঘ্রই এর সিদ্ধান্ত চলে আসবে। 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর সংস্কার প্রস্তাব উত্থাপন করলে 2007 সালে মান্নান ভূঁইয়াকে বহিষ্কার করে বিএনপি। তবে এলাকার মানুষ এখনও তার অবদানের কথা স্বীকার করেন। তাই প্রয়াত এই নেতার মরণোত্তর বহিষ্কারাদেশ প্রত্যাহার না করলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে সতর্ক করেন মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব। আমাদের দাবি এখন যে মান্নান ভূঁইয়ার মরণোত্তর বহিষ্কারটা বিএনপি থেকে যেন প্রত্যাহার হয়। আর যদি মান্নান ভূঁইয়ার বহিষ্কার প্রত্যাহার না হয়, তৃতীয় পক্ষ তো রাজনীতিতে সবাই সবার সুবিধা নেওয়ার চেষ্টা করবে। হয়তোবা যদি তাদের মধ্যে ঐক্যমত না হয়, তাহলে তৃতীয় পক্ষ এখানে সুবিধা নিতে পারে। 5 মাস আগে এই আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা করা হয়েছে। মনোনীত প্রার্থী বলেন, বিগত 54 বছরে মানুষ দেশের প্রভাবশালী সব দলের শাসন দেখেছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হলেও জনগণের পরিবর্তন হয়নি। তাই এবার এই আসনে জয়ের ব্যাপারে আশাবাদী জামায়াত নেতা। মানুষের অভাবনীয় সাড়া আছে, মানুষের পরিবর্তনের পক্ষে। বিগত 54 বছরে মানুষ বাংলাদেশের প্রভাবশালী সব দলের শাসন দেখছে। নেতাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। দ্রুত নরসিংদী 3 আসনে জনবান্ধব এমপি প্রার্থীর মনোনয়ন দিয়ে সকল শঙ্কার অবসান ঘটাবে বিএনপি, এমনটাই প্রত্যাশা বিএনপির নেতাকর্মীদের। জারিন অর্নি, যমুনা নিউজ। চট্টগ্রামের কদমতলী এলাকায় একটি গার্মেন্টসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, আগুন নিয়ন্ত্রণে এলো কিনা, কি অবস্থা দেখছেন সেখানকার, সব মিলিয়ে বিস্তারিত জানাবেন। মারফি, আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন আগুন নেভাতে, এবং যে আগুনের কথাটা আমরা বলছিলাম শুরু থেকেই, যে আগুনটা একেবারে বেশ দাহ্য পদার্থ ভিতরে আছে, কম্বল আছে। প্রথমে এটি একটি গার্মেন্টস ছিল, পরে সেটি একেবারে গোডাউন তারা পরিণত করে, গোডাউন হিসেবে ব্যবহার করছিল। সেখানে বেশ শীতের জন্য, আসন্ন শীতের জন্য কম্বল মজুত করে রাখা হয়েছিল। সেই কম্বলের গোডাউনে আগুনটা এখন থেকে প্রায় 30 থেকে 40 মিনিট বা তার আগে যারা স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা
আমাদেরকে বলেছেন যে সেই সময়টায় আগুনটা লেগেছে এবং আগুনের ঘটনায় কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনের চেষ্টা করছেন। শেষ যখন আমরা এসেছিলাম, মানে আমি একটা ভবনের ছাদে আছি, এই ভবনের ছাদে আসার আগ পর্যন্ত আমরা দুটি ইউনিট দেখতে পেয়েছি। ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো আছে একটি হোস পাইপ দিয়ে তারা এখন পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছেন। আমরা যদি অপর দিকে দেখাতে চাই, এই দিকটাতে আগুন নির্বাপনের চেষ্টা করা হচ্ছে, অপর দিকটাতে আসলে স্থানীয়রা পানি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করছেন। সেই দিকটাতে আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস বা কোনোভাবেই আগুন নেভাতে আসেনি। তো এই দিকটাতে একেবারে ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে এবং তীব্র ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে শ্বাস নিতেও অনেকটা কষ্ট হচ্ছে যারা আমরা আশেপাশে আছি, যে কয়েকজন মানুষ উপরে আছি। সবকিছু মিলে বেশ এই আশপাশে পুরো এলাকায় ধোঁয়া ছড়িয়ে পড়েছে, ধোঁয়ায় আচ্ছন্ন। তাপটা এখান থেকে বোঝা যাচ্ছে। আমি যেই ভবনে আছি সেই পাশের ভবনে, তার পাশের ভবনে আগুনটা লেগেছে, এইখান থেকে তাপটা অনুভব করা যাচ্ছে, আগুনের তীব্রতাটা আমি বুঝতে পারছি। এবং এই ভবনটা বেশ কিছু জায়গায় আমরা কিন্তু ফাটলও দেখতে পাচ্ছি, ভবনের বেশ কিছু জায়গায় ফাটলও আছে। এবং এই স্থানীয়দের সাথে কথা বলে যেটা জানতে পারলাম, এই ভবনটার বেশ বয়স হয়েছে, মানে দীর্ঘদিন আগের ভবন, এবং সেই ফাটল দিয়ে আমরা দেখতে পাচ্ছি একেবারে ধোঁয়া বের হচ্ছে, এমনটাও দেখতে পাচ্ছি, একেবারে ফাটলের গা চিরে ধোঁয়া বেরোচ্ছে। তাছাড়া যে আগুন, সেটার আগুনের তাপ এখান থেকেই বোঝা যাচ্ছে এবং আগুনের তীব্রতা অনেক বেশি। ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত একটু হোস পাইপ দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। একটু কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই যে আগুনটা, আপনারা যখন এসেছেন আগুনটা কি দেখেছেন একটু বলবেন, বা আগুন লাগার ঘটনাটা কি হয়েছিল একটু বলবেন। আগুন ঘটনা বলতে আমি গেলাম মসজিদে, আমরা কাজ শেষ করে মসজিদে গেছি। আমরা আলাদা রুম আছে, এটাতে আমরা কাজ করি OnePlus-এ। আর এটা হচ্ছে বাম পাশে আগুনটা কিভাবে লাগলো? আগুনটা কিভাবে লাগলো এটা করতে পারি না, কিন্তু আমরা নামাজ পড়তে গেছি, নামাজ পড়ে 80 দেয় আগুন লাগলে 80 দেয়। আচ্ছা, আগুনটা যে ধোঁয়া দেখলেন, ধোঁয়া দেখার পর কি আপনারা ফায়ার সার্ভিসে খবর দিয়েছেন নাকি নিজেরা? ধোঁয়া দেখে এখানে সবাই আসছি, আসার পরে ফায়ার সার্ভিসে ফোন করছি। ফোন করার পরে মানে ফায়ার সার্ভিস আসার পরে আমরা তো নিজেরাই চেষ্টা করছি, এখানে পানি ব্যবস্থা ছিল না, বুঝছেন। তো যেটুকু সমস্যা ছিল তো মাসি, বাকিটা ওরা করতেছে আর কি। এখন ভিতরে কি ছিল, আপনারা কি দেখেছেন? আমরা জানতে পেরেছি কম্বল আছে, বা আসলে ভিতরে হচ্ছে কম্বলের গুদাম, তারপর লাভারের জোতার কিছু কসমেটিক্স আইটেম আছে, ইলেকট্রনিক্সের কিছু মাল আছে, ওই কারণে আগুনটা বেড়ে গেছে, না হয় বাড়তো না। আপনারা শুনছিলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শীরা আছেন তারা বলছেন তারা কি কি আছেন সেটা দেখেছেন এবং কিভাবে আগুন লেগেছে সেটা ঠিক তারা না জানলো, তবে আগুন লাগার শুরু থেকে তারা এই জায়গায় ছিলেন এবং এরপরেই তারা ফায়ার সার্ভিসে খবর দেন। আগুনের ধোঁয়ায় একেবারে পুরো চারপাশ আচ্ছাদিত হয়ে গেছে, ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে বের হচ্ছে। আগুনের শিখাও, লেলিখান শিখাও কিছুক্ষণ পর পর আমরা দেখতে পাচ্ছি, তাপটাও টের পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে পরিবেশটা একেবারেই একটা অস্বস্তিকর পরিবেশ। এই জায়গায় যারা এখানে আছেন সবাই কেউ কারো মতো মুখে গামছা বেঁধে, কেউ রুমাল বেঁধে, আবার কাউকে দেখছি মাস্ক পরে এই আগুনের যে এলাকা বা অগ্নিকাণ্ডের যে আশপাশের এলাকা সেখানে তারা অবস্থান করার চেষ্টা করছেন। ধোঁয়া এখনো দেখতে পাচ্ছি আমরা এবং এই যে আগুনটা এটা এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমি শেষবার যখন এসেছি ফায়ার সার্ভিসের দুটি ইউনিটকে আমি দেখেছি, কতটা ইউনিট এখন এসেছে নতুন করে যুক্ত হয়েছে কিনা সেটা এখান থেকে বলা খুব মুশকিল। তবে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি হোস পাইপ দিয়ে আমরা দেখতে পাচ্ছি নিচ থেকে আগুন নেভানোর চেষ্টাটা করা হচ্ছে এবং এখানের যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তারা চেষ্টা করছে অন্য কোনো পদ্ধতিতে বা অন্য কোনো পথে আসলে আগুনটা নেভানো যায় কিনা, কারণ একেবারে উপরের তলায় আগুনটা লেগেছে, মানে চতুর্থ তলায়। তো এই চতুর্থ তলা থেকে প্রবেশ মুখটা একেবারে জ্যাম হয়ে আছে, যেটা আমরা একেবারে যদি দেখাতে চাই যে প্রবেশ মুখটা জানালার দিকটাতে আমরা আছি, প্রবেশ মুখটা অপর দিকে যেটা আমরা দেখাতে যাচ্ছিলাম ঠিক ক্যামেরার ফ্রেমে যেটা দেখতে পাচ্ছেন প্রবেশ মুখ, এইটা দিয়ে আসলে প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে ভিতরে আগুন কি কতটুকু আছে বা আসলে নিয়ন্ত্রণের জন্য যে হোসপাট নিয়ে যাওয়া হবে সেটাও এখন অনেকটাই দুষ্কর হয়ে পড়েছে। এবং এই যে দুষ্কর পরিস্থিতিতে জানালা দিয়ে বাইরে থেকে যতটুকু সম্ভব ফায়ার সার্ভিসের কর্মীরা যারা আছেন তাদেরকে আমরা দেখছি আগুন নেভানোর চেষ্টা করছেন এবং টানা তারা 20 মিনিট ধরেই এই পজিশনে তারা আছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন এবং পানি ছিটিয়েই যাচ্ছেন।
এবং চারপাশের ভবন থেকে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে মানুষজন, উৎসুক জনতা এই ভবনকে ঘিরে অনেকেই আছেন, তাদেরকে সামলাতে এখানে পুলিশকে আমরা দেখতে পাচ্ছি, পুলিশ বাহিনী আছে এবং সেই জায়গায় কিন্তু তাদের একটু বেগ পেতে হচ্ছে। পাশাপাশি ভবনে প্রবেশ করার মুখে ছাদ থেকে, যেটা নিচ থেকে এবং উপর থেকে দুদিক থেকেই আগুনের কারণে প্রবেশ করা যাচ্ছে না, যার কারণে অন্য একটি ভবনে এসে আগুনের নেভানোর জন্য তাদের পানি দিতে হচ্ছে এবং ধোঁয়া নিশ্চয়ই দেখাতে পাচ্ছি, আগুনের লেলিহান শিখাও দেখা যাচ্ছে। সবকিছু মিলে একেবারে যে পরিস্থিতিটা, শেষ মুহূর্তে আমরা যখন এসেছি তখন এই পরিস্থিতিটা ছিল না, তখন আরো আগুন কম ছিল, ধোঁয়াটা তেমন একটা ছিল না, কিন্তু যতই সময় বাড়ছে আগুনের তীব্রতাও বাড়ছে এবং আগুনের লেলিহান শিখা আমরা দেখতে পাচ্ছি। ক্ষণে ক্ষণেই কিন্তু আগুনের তীব্রতা বাড়ছে, ধোঁয়ার পরিমাণ বাড়ছে, পানি ছেটানো হচ্ছে, তবে সেটা কতটুকু কার্যকর সেটা এখান থেকে দেখে বোঝা যাচ্ছে না। যে পরিমাণ আগুন সেই অনুযায়ী পানিটা আসলে অনেকটা অপ্রতুল এখান থেকে দেখে আমার যতটুকু মনে হচ্ছে। এবং সেই ভবনটা বিভিন্ন জায়গায় আমরা কিন্তু ফাটলও লক্ষ্য করছি এবং এই ফাটলগুলো চিরে কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি যে ধোঁয়া সেখান দিয়ে বের হচ্ছে এবং এই জায়গায় আমরা আমাদের যারা ফায়ার সার্ভিস কর্মীরা আছেন তাদেরকে আমরা জানতে চেয়েছিলাম যে তারা আসলে কতটুকু কি বুঝতে পারছেন। তারা বলছেন এখন পর্যন্ত বাইরে থেকে দেখে এটা বোঝা অনেকটা দুষ্কর আসলে আগুনের পরিমাণ বা তীব্রতা কি হয়েছে বা কতটুকু, তবে তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন এবং এই যে আগুনটা সেটা এখনো শেষ খবর আমরা যদি জানাতে চাই নিয়ন্ত্রণে আসেনি। এখানে একজন প্রত্যক্ষদর্শী আছেন বা এখানে স্থানীয় মানুষ আছেন, তার কাছে একটু জানতে চাইবো আগুনটা আসলে লাগলো কিভাবে, আপনারা কি জানতে পেরেছেন নাকি আপনারা আগুনটা দেখে ফায়ার সার্ভিসে খবর দিলেন? আমি এখানে স্থানীয় লোক, কিন্তু স্থানীয় লোক হলে কি আমি যে সময় মসজিদে ঢুকছি এরপরে আগুনটা হচ্ছে মসজিদে তখন বাইরের পর দেখি যে আগুন জ্বলতে আছে ঢুক আর কি। ভিতরে কি ছিল আসলে? ভিতরে কি ছিল এটা অনেক রকমের ফ্যাক্টরি দিছে ওনারা, কিন্তু এটা আমরা জানি না। জোতার ফ্যাক্টরি আছে, অন্যান্য ফ্যাক্টরি আগা ছিল গার্মেন্টস উড়ে গেছে, তারপর অন্যান্য ফ্যাক্টরি দিছে আর কি, কম্বল টম্বলের। দর্শক, আমরা জানালার বেশ কয়েকটা জানালা আছে, একটি দিয়ে আগুনের পানি মানে আগুন নেভাতে পানি প্রবেশ করানোর চেষ্টা করা হচ্ছে, তার একটি জানালা পরেই আরেকটি জানালা দিয়ে আগুন দেখা যাচ্ছে। মানে এই জায়গাটাতে আগুন যাতে ছড়িয়ে পড়েছে সেটা কিন্তু অনেকটা বোঝাই যাচ্ছে এবং যে আগুনটা সেটা তীব্রতা বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। জানালা দিয়ে আগুন কিন্তু বাইরে একেবারে আগুনের লেলিহান শিখা বেরিয়ে যাচ্ছে এবং পুরো এলাকা আগুনে ধোঁয়ায় আচ্ছাদিত। তারপরে ফায়ার সার্ভিস কর্মীরা চেষ্টা করছেন, তবে এই জায়গাটাতে আসলে আসাটা বা ফায়ার সার্ভিস কর্মীদের প্রবেশ করাটা অনেকটাই দুষ্কর, তাই সেই প্রচেষ্টা কিছুটা রণে ভঙ্গ দিচ্ছে অনেকটা বলা যায়। তো তারপরও তারা চেষ্টা করছেন। স্থানীয় লোকজন আমরা দেখতে পাচ্ছি নিজেদের মতো করে পানি ছিটিয়ে অনেক জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে তারা চেষ্টা করেছেন। যেই অপর প্রবেশ মুখটা আপনাদেরকে শুরুতে দেখিয়েছিলাম সেই প্রবেশ মুখটাতে কিন্তু এখন আর একেবারে দেখা যাচ্ছে না, ধোঁয়ায় একেবারে আচ্ছাদিত। সেই জায়গাটা আগে যে আমরা দেখতে পেয়েছি সেই জায়গা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এখন সেই জায়গাটি মানে স্পটটি এখন দেখা যাচ্ছে না। সেই জায়গায় ধোঁয়াটা এতটা বেড়েছে। সেই জায়গায় প্রথমে তারা পানি মেরে মানে বালতি দিয়ে পানি ছিটিয়ে চেষ্টা করেছেন আগুন নিভাতে, এখন সেই জায়গাটা একেবারেই তাদের আউট অফ সাইট বলা যায়। এই দিকটাতে আগুন এখন একেবারে যেটা বলা চলে যে তীব্রতা বাড়ছে, এখান থেকে তাপটা অনুভব করা যাচ্ছে, খুবই তীব্র আগুন। এবং যখন মুসল্লিরা নামাজ পড়তে গিয়েছিলেন সে সময় আসলে তেমন কেউ না থাকাতে পরে তারা বের হয়ে আগুনটা দেখতে পান এবং ফায়ার সার্ভিস কর্মীরা এখনো চেষ্টা করছেন আগুন নেভাতে। এখানে তাদের প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। আমি একজনকে পেয়েছি যিনি ফায়ার সার্ভিসের দমকল কর্মীদের সাথে উঠেছিলেন, সে সময় তিনি কি পরিস্থিতি দেখেছেন সেটা একটু জানার চেষ্টা করবো, আর পাশাপাশি তার কাছে বাড়তি কোনো তথ্য থাকলে সেটাও জানার চেষ্টা করবো। একটু বলবেন যে আগুনটা আসলে আপনি যখন এসেছেন তখন কেমন দেখেছিলেন? আমি যখন উঠেছি তখন একটু কম দেখলাম এখন থেকে, তো আপনি সেই সময় কি রকম দেখেছেন বা আসলে আগুনটা বাড়ার কারণ কি মনে হয়? এখানে প্রথমত হচ্ছে আগুন ছিল না, শুধু ধোঁয়া ছিল। ওনারা আসছে পানি মারছে তখনও ধোঁয়া ছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে যে দেওয়ালগুলো দেখতেছেন ওগুলো রিসেন্টলি ফাটছে, ওগুলো পুরো ফিনিশিং ছিল, এখন ফেটে ডাইরেক্ট ধোঁয়া বেরোচ্ছে। এই আগুনটাই মাত্রই বাড়া হয়েছে, এটাই আগুনটা কোনোভাবে কমে নাই আগের থেকে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অবকাঠামোগত পরিবর্তন না হলে সহিংসতার বিরুদ্ধে সুদৃঢ় অবস্থান নেওয়া সম্ভব হবে না।
এই কথা বলেছেন উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার যেভাবে অবকাঠামো ধ্বংস করেছে তা 1 বছরে পুনর্গঠন করা সম্ভব নয়, এমন কিছু প্রত্যাশা করাও অন্যায় বলে দাবি করেন তিনি। উপজেলা ও ইউনিয়নে মন্ত্রণালয়ের কোনো কাঠামো নেই, তাই সেসব জায়গায় নারী ও শিশু সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিতে চাইলে মন্ত্রণালয়কে বর্ধিত করতে হবে বলে জানান উপদেষ্টা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে কাল থেকে 10 ডিসেম্বর পর্যন্ত 16 দিনব্যাপী নানা কার্যক্রম পালিত হবে। পরিবর্তন ঘটানোর জন্য পলিসি মেকিং এ উদ্যোগগুলো যা নেওয়ার সেইটুকু আমি আশা করছি কমপ্লিট করে আমি এখান থেকে বিদায় হব। এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের গুরু দায়িত্ব হচ্ছে এটাকে রক্ষা করা, মনিটর করা। পচা মাংস দিয়ে খাবার প্রস্তুত ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে টাঙ্গাইলের একটি রান্নাঘরকে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে পৌরসভার কান্দাপাড়া এলাকায় ওই রান্নাঘরে অভিযান চালানো হয়। জেলা ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা জানান, রান্নাঘরটি থেকে কাচ্চি খাদক, হাজি বিরিয়ানি ও হানিফ বিরিয়ানি নামে স্থানীয় 3টি রেস্তোরাঁয় খাবার সরবরাহ করা হতো। তবে খাবার প্রস্তুতে ব্যবহার হতো বাসি পচা মাংস। রান্নার পরিবেশও নোংরা এবং দুর্গন্ধযুক্ত। খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে 2 লাখ টাকা জরিমানার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। সিন্ধু অঞ্চল আবার ভারতের অংশ হতে পারে, পরিবর্তন হতে পারে সীমান্ত। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর এমন মন্তব্য ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা। এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তান। এক বিবৃতিতে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্যকে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর আখ্যা দিয়েছে ইসলামাবাদ। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সংকট সমাধান ও নাগরিক সুরক্ষা নিশ্চিতের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়। কাশ্মীর নিয়ে বিভেদ তো কয়েক যুগের পুরনো ইস্যু। এবার পাকিস্তানের সিন্ধু প্রদেশ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রোববার দিল্লিতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সিন্ধু কোনো এক সময় আবার ভারতের অংশ হতে পারে। সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী এল.কে. আদভানির উক্তি তুলে ধরে বলেন, অনেকেই ভারত থেকে সিন্ধুর বিচ্ছিন্নতা কখনো মেনে নিতে পারেননি। সিন্ধু প্রদেশ রাজা দশরথ জি কে রাজ্য কা আজ সিন্ধু ভূখণ্ড এখন ভারতের অংশ নাও হতে পারে, কিন্তু ঐতিহাসিকভাবে সিন্ধু সভ্যতা সবসময় ভারতের অংশ হয়েই থাকবে। ভূমির বিবেচনায় সীমান্ত পরিবর্তন হতে পারে, কে জানে কাল হয়তো ভারতের অংশ হয়ে ফেরত আসবে সিন্ধু। সেখানকার মানুষ যারা সিন্ধু নদকে পবিত্র ভাবে তারা আমাদেরই অংশ। তারা কোথায় আছে সেটি বিষয় নয়। সপ্ত সিন্ধু কে রূপ মে জানি জাতি হ্যায়। রাজনাথ সিং এর বক্তব্যের নিন্দা জানিয়ে কড়া বিবৃতি দিয়েছে পাকিস্তান। এমন মন্তব্য বিভ্রান্তিকর, বাস্তবতা বিবর্জিত ও বিপজ্জনক আখ্যা দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ধরনের মন্তব্য হিন্দুত্ববাদী মানসিকতার প্রকাশ, আন্তর্জাতিক আইনের বিরোধী বলেও আখ্যা দিয়েছে। ভারতকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে ইসলামাবাদ। জম্মু কাশ্মীর সংকট সমাধানে উপযুক্ত পদক্ষেপের আহ্বানও জানিয়েছে। 1947 সালে ভারত ভাগের সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় সিন্ধু নদের তীরবর্তী অঞ্চলটি। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ।